বন্ধু, দর্শক ও গুণগ্রাহীরা, আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আপনারা আমার এর আগের প্রতিবেদন যারা দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে ধন্যবাদ। আলাদা আলাদা করে আমি আর কাউকে ধন্যবাদ জানালাম না। প্রিয় দর্শক, আজ এমন একজনের পুণ্যস্মৃতি আলোচনা করব, সে আলোচনা করে আমরা নিজেদের ধন্য বলে মনে করব। প্রিয় দর্শক, আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পুণ্য জন্মদিন। তার সম্বন্ধে খুব কম আলোচনা করা হয়েছে। যতটুকু করা হয়েছে তাও সঠিক নয়। তার জীবন বর্ণময় ছিল বিভিন্ন দিক থেকে। তার যথাযথ আলোচনা হয়নি, অনেক গবেষণার দরকার। আমরা তাকে যেভাবে জানি, তিনি তার থেকেও অনেক বড় মাপের ছিলেন, অনেক বড় ছিলেন, যেটা আমাদের কাছে ধরা পড়েনি। সাধারণের কাছে তার একটাই পরিচয়, যে তাকে দাগিয়ে দেওয়া হয়েছে যে তিনি হিন্দুত্ববাদী। তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি বাংলা ভাগের নায়ক, তার জন্যই বাংলা ভাগ হয়েছিল, এবং আরো নানা রকম অপবাদ তার নামে রয়েছে। প্রিয় দর্শক, বন্ধু ও গুণগ্রাহীরা, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান। তিনি 1901 খ্রিস্টাব্দের 6 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। আগেই বলেছি তিনি আশুতোষ মুখোপাধ্যায়ের সন্তান। তার মায়ের নাম যোগমায়া দেবী, এটিও হয়তো আপনাদের অনেকেরই জানা। বন্ধুরা, তার পড়াশোনা কলকাতাতেই, পরে অবশ্য তিনি আইন পড়তে বিলেত অর্থাৎ ইংল্যান্ডে গিয়েছিলেন। তিনি শিক্ষাবিদ ছিলেন, তিনি আইনজ্ঞ ছিলেন, এবং সবচেয়ে বড় তিনি দেশপ্রেমিক ছিলেন। শিক্ষা ব্যবস্থায় তিনি তার পিতাকে অনেক ক্ষেত্রে নীতি নির্ধারণে সাহায্য করেছিলেন সেই অল্প বয়সেই। পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন। সম্ভবত তিনি পৃথিবীর সর্বকনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর, এবং কলকাতার মতো একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে তিনি দায়িত্বের সঙ্গে সেই কর্মভার পালন করেছিলেন। তার শিক্ষানীতি ভাইস চ্যান্সেলর থাকাকালীন যে শিক্ষানীতি অবলম্বন করেছিলেন তা বর্তমানে ভারত সরকারের ন্যাশনাল এডুকেশন পলিসিতে তার প্রতিফলন আমরা দেখতে পাই। তিনি মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার পক্ষপাতী ছিলেন। একবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের
কনভোকেশনে তিনি গুরুদেব রবীন্দ্রনাথকে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি তাকে বাংলায় বক্তৃতা দেওয়ার অনুরোধ করেছিলেন। এটি এক যুগান্তকারী ঘটনা। এর থেকেই পরিচয় পাওয়া যায় তিনি তার বাংলা ভাষার প্রতি বা মাতৃভাষার প্রতি কতটা অনুরাগ ছিল। যেহেতু তিনি শিক্ষাবিদ ছিলেন, তাই শিক্ষাঙ্গনই তার নিজস্ব ক্ষেত্র ছিল। তিনি রাজনীতিতে আসতে চাননি, কিন্তু সময়ের দাবিতে তাকে রাজনীতিতে আসতে হয়। তিনি মূলত তার প্রচেষ্টাতেই পশ্চিমবঙ্গের জন্ম হয়। বলতে গেলে তিনি পশ্চিমবঙ্গের জনক। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি বাংলা ভাগের নায়ক, এ কথা সত্য নয়। এই যখন ভারতবর্ষ ভাগ করার কথা হচ্ছে, 1946-এর অগাস্টের কলকাতার দাঙ্গা তিনি দেখেছিলেন, তার ভয়াবহ রূপ তিনি দেখেছিলেন। তিনি খুলনার দাঙ্গার, হিন্দু নিধনের ছবি তার মনে স্পষ্ট ছিল। তাই তিনি জোর গলায় দাবি করেছিলেন যে যদি ভারতবর্ষকে ভাগ করতে হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে। তিনি দাবি তুলেছিলেন যে হিন্দু বাঙালির জন্য একটা হোমল্যান্ড দরকার। তিনি কিন্তু জিন্নার মতো বলেননি যে মুসলমানদের সঙ্গে তিনি থাকতে পারবেন না। তিনি চেয়েছিলেন হিন্দু বাঙালিদের জন্য একটা হোমল্যান্ড। তার সঙ্গে সেই সময়ে আরো অনেকে এই দাবি তোলেন। শ্যামাপ্রসাদের সৌভাগ্য তিনি সেই সময় কংগ্রেসের সমর্থন পেয়েছিলেন। যদিও শ্যামাপ্রসাদের এই দাবি জওহরলাল নেহেরু মেনে নিতে চাননি, তিনি এটাকে সাম্প্রদায়িক বলে অভিহিত করেছিলেন। তবে কংগ্রেসের আর এক বরিষ্ঠ নেতা, যাকে আমরা লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল বলে জানি, তিনি শ্যামাপ্রসাদকে সমর্থন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি তোমার সাথে আছি। সেই সময় আরেকটি মত উঠে এসেছিল যে বাংলা, অবিভক্ত বাংলা ভারতবর্ষ থেকে বেরিয়ে গিয়ে একটা সার্বভৌম রাজ্য হিসাবে থাকবে এবং এখানকার যিনি প্রধানমন্ত্রী তিনি সব সময় মুসলমান হবেন এবং অর্থমন্ত্রী তিনি সব সময় হিন্দু হবেন এবং এখানকার সমস্ত নিয়ম কানুন 55-45% ভিত্তিতে চলবে। নেতাজির দাদা শরৎচন্দ্র বসু এই মতের প্রবক্তা ছিলেন। তিনি কি করে এতে সুহরাওয়ার্দীর সঙ্গে একত্রিত হয়ে এই মত প্রকাশ করেছিলেন তা বুঝতে পারা যায় না এবং একটা সংবিধানও রচিত হয়েছিল, যদিও পরবর্তীকালে তা এই মত গৃহীত হয়নি, ভোটের মাধ্যমে সৃষ্টি হয়। বিভক্ত বাংলার যে রূপ আমরা পশ্চিমবঙ্গের আজকে দেখতে পাই, সেই
রূপে বিভক্তি হয় ভোটের মাধ্যমে। আইনসভায় যে ভোট গ্রহণ হয় 58 সম্ভবত 26 ভোটে পশ্চিমবঙ্গের জন্ম হয় 20শে জুন 1947 সালে। প্রিয় বন্ধু দর্শক, আমার কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না, তাই বক্তব্য হয়তো এধার ওধার হয়ে যায়। যাই হোক, পার্লামেন্টে একবার জওহরলালের ভারত মানে পশ্চিমবঙ্গ সৃষ্টি অর্থাৎ বাংলা ভাগের জন্য দায়ী করে জওহরলাল অভিযোগ করলে পরে শ্যামাপ্রসাদ জবাব দিয়েছিলেন যে আমি বাংলা ভাগ করিনি, আপনারা ভারত ভাগ করেছেন, আমি পাকিস্তান ভাগ করেছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টা এবং তার অন্যান্য আরো সহযোগীদের চেষ্টায় যদি পশ্চিমবঙ্গের সৃষ্টি না হতো, তাহলে এখন আমরা যে পশ্চিমবঙ্গ দেখতে পাই তা দেখতে পেতাম না। তা পাকিস্তানের অন্তর্ভুক্ত থাকত, আসাম থাকত, এখন যাকে আমরা 7 সিস্টার্স বলে জানি সেগুলো ভারতের থেকে চলে যেত বলেই মনে হয়। এছাড়াও তার আরেকটি অবদান ছিল যেটি না বললেই নয়। 1941-এ যে ফজলুল হকের নেতৃত্বে, যাকে শেরে বেঙ্গল বলা হতো, যার নেতৃত্বে সরকার গঠিত হয়, সেখানে শ্যামাপ্রসাদকেও অন্তর্ভুক্ত করা হয়। একজন প্রশ্ন করেছিলেন, শ্যামাপ্রসাদ তো হিন্দুত্ববাদী নেতা, তবে তাকে আপনার মন্ত্রিসভায় নিলেন কেন? ফজলুল হক উত্তর দিয়েছিলেন যে সিংহকে খাঁচার বাইরে রাখতে নেই। এটা তার একটা কি বলবো, এই কথাটার ব্যাখ্যা দুদিক থেকে করা যায়। তিনি রসিকতা করেও বলেছিলেন, আবার সত্য সত্যও বলেছিলেন। তবে তিনি আরেক জায়গায় বলেছিলেন যে আমি জানি সে আশুতোষের বেটা, তার মতো সেকুলার কংগ্রেসেও কেউ নেই। তার বিরুদ্ধে অপপ্রচার আছে যে তিনি মুসলিম লীগের সঙ্গে গিয়ে সরকারে ছিলেন, কিন্তু সেটি ঠিক নয়। তিনি ফজলুল হকের সঙ্গে কৃষক প্রজা পার্টি সঙ্গে তিনি সরকারে ছিলেন। প্রিয় দর্শক ও বন্ধুরা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণ মূল্যায়ন এখনো হয়নি এবং তা অনেক সময় হয়তো করতে দেওয়া হয়নি। তার আরেকটি গুরুত্বপূর্ণ অবদান, তিনি ছিলেন এক নিশান এক বিধান এক প্রধানের প্রবক্তা। আপনাদের হয়তো জানাই আছে যে স্বাধীনতার সময় কাশ্মীরের এক আলাদা অস্তিত্ব ছিল। সেখানে ভারত সরকারের বা ভারতীয় সুপ্রিম কোর্টের কোনো আইন চলত না। সেখানকার সংবিধানও আলাদা ছিল। সেখানকার যিনি প্রধান শাসক, তাকে প্রধানমন্ত্রী হিসাবে অভিহিত করা হতো। শ্যামাপ্রসাদ এর বিরুদ্ধে ছিলেন। তিনি বলেছিলেন, যদি কাশ্মীর ভারতবর্ষেরই অন্তর্ভুক্ত হয় তাহলে 2 প্রধান কেন থাকবে, এবং এর জন্য তিনি অনেক তর্ক বিতর্ক করেছিলেন। আজ যে কাশ্মীর 370 ধারার অবলুপ্তি হয়েছে, তা তার আত্মাহুতিরই ফল। তিনি তখন
কাশ্মীরে ঢুকতে হলে স্বরাষ্ট্র বিভাগ থেকে একটা অনুমতি পত্র নিতে হতো। এমন একটা ঘটনা ঘটে যে বলতে পারা যায় একরকম ষড়যন্ত্র করেই তাকে কাশ্মীরে ঢুকিয়ে দেওয়া হয়, উপযুক্ত অনুমতিপত্র না দিয়ে, এবং তাকে সেখানে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে বলতে গেলে একটা নির্জন নির্বাসনে রাখা হয়। ঠিকমতো চিকিৎসার সুযোগ দেওয়া হয় না, আইনি পরামর্শেরও সুযোগ দেওয়া হয় না, তার পরিবারের লোকজনদের সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হয় না, যার ফলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। পরে যখন তার মৃতদেহ কলকাতায় নিয়ে আসা হয়, তার মাতা যোগমায়া দেবী জীবিত। বিধানচন্দ্র রায় সেখানে দেখতে গেছেন। তিনি তখন যোগমায়া দেবী বিধানচন্দ্রকে বলেছিলেন, বিধান, তুমি থাকতে আমার ঘতন এইরকম ভাবে ওষুধ ছাড়া মারা গেল। বিধান বলেছিলেন যে, মাসি, আমি তাকে সব ওষুধ দিয়েছিলাম এবং এও বলেছিলাম তাকে যেন পেনিসিলিন না দেওয়া হয়। বলে তিনি এক যুবকের দিকে, হাতে সেই যুবকটি একটি থলি নিয়ে দাঁড়িয়েছিলেন, তার দিকে ইঙ্গিত করেন। সেই যুবকটি আর কেউ নয়, পরবর্তীকালের আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তিনি সেই থলিটি এসে যোগমায়া দেবীর কাছে উপুড় করে দেন। তিনি যে চিকিৎসা সংকটে, চিকিৎসা বিভ্রাটে মারা গিয়েছিলেন, তাকে একরকম ষড়যন্ত্র করেই মারা হয়েছিল। সুচেতা কৃপালিনী শ্যামাপ্রসাদের প্রয়াণের পর পার্লামেন্টে বলেছিলেন যে শেষ পর্যন্ত আপনারা সাদা হাতিটিকে কাদায় ফেলে মেরেই দিলেন, এবং এতে কৈলাসনাথ কাটজু, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে প্রচন্ড বিবাদ হয়। পার্লামেন্টের কার্য বিবরণীতে তা এখনো ধরা আছে। এখানে উল্লেখ থাকা দরকার, শ্যামাপ্রসাদ যখন অন্তরীণ হন কাশ্মীরে, তার 2 সপ্তাহ পরে জওহরলাল নেহেরু এবং কৈলাসনাথ কাটজু ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিলেন। কিন্তু লজ্জার ব্যাপার, তারা একবারও শ্যামাপ্রসাদের সঙ্গে দেখা করেননি। তারা ফিরে এসে বলেছিলেন সেখানে শ্যামাপ্রসাদ খুব ভালোই আছেন, তাকে একটি ছবির মতো বাড়িতে রাখা হয়েছে। বাড়িটি কেমন ছিল আসলে? 2 কামরার একটি ছোট্ট ঘর, শ্রীনগর থেকে অনেক দূরে। একটি ঘরে শ্যামাপ্রসাদ থাকতেন, আর একটি ঘরে তার 2 সাথী ছিলেন। শ্যামাপ্রসাদের একটি বিশেষ রোগ ছিল, যার জন্য তাকে প্রচুর হাঁটাহাঁটি করতে হতো, কিন্তু সেই ঘরে হাঁটাহাঁটি করার কোনো সুযোগ ছিল না। তাই একরকম ভাবে বলতে পারা যায় তাকে ষড়যন্ত্র করেই মারা হয়েছিল। যোগমায়া দেবী বলেছিলেন, জহর, তুমি এর প্রতিফল পাবে। কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন। সেই প্রতিফল পেয়েছি কি পায়নি জানি না, ইতিহাস তার সাক্ষী দেবে। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে যথাযথ আলোচনা হয়নি, যেগুলো হওয়া খুবই দরকার। সম্ভবত এখন তা হওয়ার সম্ভাবনা আছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে যে বিশেষ একটি অভিযোগ আছে না, যে তিনি সাম্প্রদায়িক, তিনি হিন্দুদের নেতা, কিন্তু পল্লী কবি জসিমউদ্দিনের একটি বিবৃতি আছে যে তার মতো সেকুলার কেউ নেই, এবং এছাড়াও শেরে বেঙ্গল ফজলুল হক তার মৃত্যুতে যখন দুঃখ প্রকাশ করছিলেন,
তার চোখ দিয়ে জল পড়ছিল। তখন একজন প্রশ্ন করেছিলেন যে একজন হিন্দুর জন্য আপনি কাঁদছেন কেন? তখন তিনি বলেছিলেন, তুমি শ্যামাপ্রসাদকে জানো না, সে আশুতোষের বেটা, আমি তাকে জানি। তার মতো সেকুলার সারা ভারতবর্ষে কেউ নেই। এগুলো প্রচার হয় না। তাকে দাগিয়ে দেওয়া হয়েছে তিনি হিন্দুদের নেতা, তিনি জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীকালে পরিবর্তিত হয়ে এখন ভারতীয় জনতা পার্টি। হয়তো তার আত্মার ৩৭০ বিলুপ্তিতে শান্তি পেয়েছে, তার আত্মাহুতি ফলে এটা সম্ভব হয়েছে। এই মহাপুরুষকে আমাদের সতত স্মরণ করা উচিত। তার কাজকর্ম, তার চিঠিপত্র, তার লেখা, বক্তৃতা যেগুলো ছাপা আছে, যেগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সেগুলো আমাদের ভালো করে পড়ে দেখা দরকার। এই প্রসঙ্গে একটি কথা বলছি। বাংলাদেশের এক মুক্তমনা গবেষক শেখ ফরিদ বলছেন যে শ্যামাপ্রসাদ যদি না থাকতেন তাহলে বাংলা ভাষা এখন যে রূপে আছে তা থাকতো না, তা অনেক ক্ষেত্রে বিঘ্নিত হতো। তিনি তার কিছু কিছু উদাহরণ দিয়েছেন যে কিভাবে বাংলা শব্দ পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেমন রামধনু হয়ে গেছে রংধনু, স্নান হয়ে গেছে গোসল। তো ওই বাংলায় ব্যবহার করা হয় বেশিভাবে, এই বাংলায় নতুন নতুন ব্যবহার শুরু হয়েছে। তো বাংলা ভাষা রক্ষার জন্য তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অভিনন্দন জানান প্রাণের থেকে। তার এই বিষয়ে তিনি যে সমস্ত কথা বলেছেন সেটি তার ইউটিউব চ্যানেল শেখ ফরিদ দিয়ে দেখতে পাবেন। সেখানে লাইভ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলে একটি প্রতিবেদন আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, শ্যামাপ্রসাদ মুখার্জিকে জওহরলাল অনেকটা প্রতিদ্বন্দ্বী মনে করতেন। তিনি যদিও তার প্রথম যে মন্ত্রিসভা হয়েছিল সেই মন্ত্রিসভার সদস্য ছিলেন। শ্যামাপ্রসাদ আসলে ছিলেন শিক্ষাবিদ, কিন্তু তাকে শিক্ষা মন্ত্রক না দিয়ে তাকে দেওয়া হয়েছিল কি শিল্প মন্ত্রক। উদ্দেশ্য ছিল যে শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ, শিল্প সম্বন্ধে তার কোনো জ্ঞানই নেই, সেখানে তিনি ফেল করবেন, কিন্তু সেটা হয়নি। তিনি শিল্পমন্ত্রী হিসাবেও তার ছাপ রেখে গেছেন, সেখানেও তিনি ফার্স্ট বয়। সেখানে তিনি তার সময়েই তিনি তৈরি করেছেন সিন্ধ্রি সার ফ্যাক্টরি। আজকে রেলের যত উন্নতি দেখতে পাই তার বীজটি লুকিয়েছিল তার তৈরি করা চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানায়। এছাড়াও শিক্ষাক্ষেত্রে আইআইটি স্থাপনেও তার অবদান কম নয়। বাঙালি এই সমস্ত জিনিসগুলো মনে রাখবে আশা করি, কেবলমাত্র একটা ছাপ দিয়ে দেবে না। আরো একটা ঘটনা একসময় ঘটেছিল, খুলনার যে নৃশংস হিন্দু হত্যা হয়েছিল তার প্রতিবাদে কিছু হিন্দু যুবক কোনো একটি জায়গায় মুসলমানদের উপর অত্যাচার করতে চায়। তিনি তাদের থামিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সনাতন হিন্দু ধর্ম দুর্বলের উপর অত্যাচার করার অনুমতি দেয় না। খুলনায় যে মুসলমানরা অত্যাচার করেছে তার জন্য এই জায়গার মুসলমানরা দায়ী নয়, তারা কোনোভাবেই তা করেনি। এ থেকেই প্রমাণ হয় তিনি কতটা উদার সেকুলার ছিলেন। এই মুক্তমনা, উদার, দূরদর্শী এবং সর্বোপরি দেশপ্রেমিক
সম্ভবত এর মতো দেশপ্রেমিক সেই সময় আর কেউ ছিলেন। আরেকজন ছিলেন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। এই দুজন ছাড়া ওই মাপের দেশপ্রেমিক আর কেউ ছিলেন না। দুজনেই আত্মাহুতি দিয়েছিলেন। বন্ধুরা, শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে বলতে গেলে কথা শেষ হবে না। অনেক কথাই আমার অজানা, আস্তে আস্তে হয়তো বার হয়ে আসবে। তার পার্লামেন্টের কার্য বিবরণী যদি ঘেঁটে দেখা যায়, পশ্চিমবঙ্গের বিধানসভার কার্য বিবরণী যদি ঘেঁটে দেখা যায়, তার চিঠিপত্র ইত্যাদি থেকে, আজকে তার এই পূর্ণ জন্মদিনে 125তম জন্মদিন, এই পূর্ণ জন্মদিনে তাকে বিনম্র শ্রদ্ধা জানাই। আমার এই প্রতিবেদন তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য। যদি আমার এই প্রতিবেদন আপনাদের কোনো রকম আকর্ষণ ঘটিয়ে থাকে শ্যামাপ্রসাদের প্রতি, তাহলে আমার এই প্রচেষ্টা সফল হবে বলে আমি মনে করি। প্রিয় দর্শক ও বন্ধুরা, আমাকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করব আপনারা শ্যামাপ্রসাদের সঠিক মূল্যায়ন করবেন। ধন্যবাদ।